এই রাতের নীরবতা, ঠান্ডা হাওয়া, অস্থির মন, একাকী সময় আপনার এই মুহূর্তটা আরো স্পেশাল করতে লস্ট টেলসের নতুন গল্পে আপনাকে স্বাগত। একটু ভেবে দেখো তো, যে মানুষটিকে তুমি প্রচণ্ড ভালোবাসো, যাকে তুমি রোজ রাতে নিজের বুকে জড়িয়ে ধরো, সে যদি এই পৃথিবীর মানুষ না হয়, প্রেম কি মৃত্যুর সীমানা পেরিয়ে ফিরে আসতে পারে? আজ আমরা তোমাকে শোনাব এমন এক প্রেমের গল্প, যেখানে রোম্যান্সের উষ্ণতার সাথে মিশে আছে হাড় হিম করা এক হিমশীতল আতঙ্ক। যারা রাতে একা ইয়ারফোন লাগিয়ে শোনেন, তাদের জন্য আজকের গল্প মরণোত্তর চিঠি। আলোটা নিভিয়ে দিন, চোখ বন্ধ করুন, আর হারিয়ে যান ধুমগড় পাহাড়ের সেই অভিশপ্ত ডাকঘরে। পাহাড়ের গা ঘেঁষে থাকা ছোট্ট এক শহর ধুমগড়। বছরের বেশিরভাগ সময়টাই এখানে মেঘ আর কুয়াশায় ঢাকা থাকে। চারদিকে বিশাল বিশাল পাইন আর দেবদারুর জঙ্গল। শহরের ঠিক শেষ প্রান্তে একটা খাদের ধারে ব্রিটিশ আমলের পুরনো একটা ডাকঘর, ধুমগড় পোস্ট অফিস। কাঠের মেঝে, ভারী মেহগনি কাঠের আসবাব, আর সারাক্ষণ একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। এই ডাকঘরেই নতুন পোস্টমাস্টার হয়ে এসেছে নীল। নীলের বয়স 24, দেখতে বেশ ভালোই। গায়ের রং ফর্সা, চুলগুলো এলোমেলো, চোখে একটা উদাসীন দৃষ্টি। শহরের কোলাহল থেকে দূরে পালাতেই সে এই পোস্টিংটা বেছে নিয়েছিল। ডাকঘরের পেছনের অংশেই তার থাকার কোয়ার্টার। জায়গাটা এতই নির্জন যে সন্ধে নামলেই মনে হয় পুরো পৃথিবী যেন ঘুমিয়ে পড়েছে। শুধু শোনা যায় একটানা ঝিঝিপোতার ডাক আর পাহাড়ের গায়ে আছড়ে পড়া বাতাসের শো শো শব্দ। প্রথম কয়েকদিন নীলের বেশ একাই কাটল, কিন্তু বিপত্তিটা শুরু হলো এক বৃষ্টির রাতে। সেদিন ছিল অমাবস্যা, বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। নীল নিজের ঘরে বসে ফায়ারপ্লেসের আগুনে হাত সেঁকছিল আর কফি খাচ্ছিল। ঘড়িতে তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঠিক এমন সময় ঠক 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 ডাকঘরের সদর দরজায় খুব মৃদু একটা কড়া নাড়ার শব্দ হলো। এত রাতে কে আসতে পারে? নীল প্রথমে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু একটু পর আবার। নীল উঠে গিয়ে ভারী কাঠের দরজাটা খুলল। হুড়মুড় করে একরাশ ঠান্ডা বাতাস আর বৃষ্টির ছাট ভেতরে ঢুকে এলো। আর সেই সাথে ভেতরে ঢুকল অদ্ভুত এক মোহময়ী সুবাস, বুনো গোলাপ আর ভেজা মাটির একটা নেশা ধরা গন্ধ। একদম অন্যতম উন্মাদ অনুভূতি। হঠাৎ চোখ পড়ল, দরজার ওপাশে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। পরনে একটা গাঢ় লাল রঙের শাল, যা দিয়ে তার মাথাটা অর্ধেক ঢাকা। বৃষ্টির জলে ভিজে গায়ের সাথে লেপ্টে আছে সাদা শাড়ি। ফর্সা মসৃণ ত্বক যেন কুয়াশার মতো, আর চোখ দুটো বড় বড়, গভীর কালো, যেখানে তাকালে মনে হয় যেন কোনো অতল খাদে হারিয়ে যাওয়া যায়। ডাকঘর কি বন্ধ হয়ে গেছে? মেয়েটির কণ্ঠস্বর যেন কোনো পাহাড়ি ঝর্ণার রিনঝিন শব্দ। নীল এক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। এমন নির্জন পাহাড়ে এত রাতে এমন অপরূপা রূপসী। নীল নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, মানে অফিস টাইম তো শেষ, কিন্তু আপনি এত রাতে? ভেতরে আসুন, বাইরে খুব বৃষ্টি আর ঠান্ডা। মেয়েটি ভেতরে ঢুকল। নীল লক্ষ্য করল, মেয়েটি যখন হাঁটছে তার পায়ের কোনো শব্দ হচ্ছে না। মেয়েটি তার শালের ভেতর থেকে একটা খাম বের করে নীলের দিকে এগিয়ে দিল। এই চিঠিটা একটু পোস্ট করতে হবে, খুব জরুরি। নীল চিঠিটা নিল। খামটা একটু স্যাঁতস্যাঁতে আর একটা অদ্ভুত লাল রঙের সিলগালা করা। নীল জিজ্ঞেস করল, আপনার নাম? মেয়েটি খুব ধীর গলায় উত্তর দিল, ইরা। সেদিনের পর থেকে এটা একটা নিয়মে পরিণত হলো। রোজ রাত ঠিক 12টায় ইরা আসত, হাতে একটা করে চিঠি। নীলও যেন সারাদিন ওই রাত 12টার অপেক্ষাতেই বসে থাকত। ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয়, অল্প অল্প জানা অজানা। পরিচয়টা প্রেমে পরিণত হতে শুরু করল। ইরা মেয়েটা খুব অদ্ভুত। সে কখনো দিনের বেলাতে আসত না। নীল যখনই তাকে দিনের বেলায় দেখা করতে বলতো, ইরা শুধু মায়াবী একটা হাসি দিয়ে এড়িয়ে যেত। কিন্তু রাতের অন্ধকারে
যখন তারা ফায়ারপ্লেসের সামনে বসত, তখন পুরো পৃথিবী যেন তাদের জন্য থেমে যেত। কত বিষয় নিয়ে গল্প আলাপ, মনের মাঝে লুকিয়ে থাকা হাজারো ভাবনার রংমহল। সময় বেশ ভালোই কাটছিল দুইজনের। একদিন রাতের বেলা, বাইরে তখন ভয়ঙ্কর ঝড়, বিদ্যুৎ নেই। ডাকঘরের ভেতরটা মাঝে মাঝেই হারিকেনের আলোয় আলোকিত হয়ে আছে। ইরা এসে বসল ফায়ারপ্লেসের ঠিক পাশে। সে শীতে কাঁপছিল। নীল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে উঠে গিয়ে নিজের একটা ভারী কম্বল নিয়ে ইরার গায়ে জড়িয়ে দিল। কম্বলটা জড়াতে গিয়ে নীলের হাত স্পর্শ করল ইরার খোলা কাঁধ। নীল চমকে উঠল। ইরার শরীর বরফের মতো ঠান্ডা। তোমার এত ঠান্ডা লাগছে কেন ইরা? তোমার শরীর তো পুরো বরফ হয়ে আছে। নীল চিন্তিত গলায় বলল। ইরা নীলের চোখের দিকে তাকালো। সেই গভীর মায়াবী দৃষ্টি। তুমি একটু উষ্ণটা দেবে নীল? আমার চেয়ে অনেক যুগের শীত। কথাটা শুনে নীলের বুকের ভেতর একটা তীব্র শিহরণ বয়ে গেল। সে আর দূরে থাকতে পারল না। ইরার পাশে বসে সে তাকে নিজের দুহাতের মাঝে টেনে নিল। ইরাও কোনো বাধা দিল না, বরং সে নীলের বুকের ওপর মাথা রাখল। নীলের হৃৎপিণ্ড তখন পাগলের মতো ধরফর করছে। সে ইরার নরম ঠান্ডা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে খসতে শুরু করল। ইরার ভেজা চুল থেকে সেই বুনো গোলাপের গন্ধটা নীলের মস্তিষ্ককে আচ্ছন্ন করে দিচ্ছিল। নীল ধীর হাতে ইরার মুখটা তুলে ধরল। বিদ্যুৎ চমকানোর এক ঝলক আলোয় ইরার মুখটা এক অদ্ভুত সৌন্দর্যে ঝলমল করে উঠল। নীল আর অপেক্ষা করতে পারল না। সে তার উষ্ণ ঠোঁট ছুঁইয়ে দিল ইরার বরফ শীতল ঠোঁটে। প্রথম স্পর্শেই নীলের মনে হল তার সারা শরীরে যেন একটা বৈদ্যুতিক স্রোত বয়ে গেল। ইরার ঠোঁট অস্বাভাবিক ঠান্ডা, কিন্তু সেই চুম্বনের গভীরতা ছিল তীব্র আর উন্মত্ত। ইরাও তার ঠান্ডা হাত দিয়ে নীলের ঘাড় পেঁচিয়ে ধরে তাকে আরো কাছে টেনে নিল। নীলের মনে হচ্ছিল সে যেন এক নেশার সাগরে ডুবে যাচ্ছে। একটা অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করছিল। একদিকে এক ভয়ঙ্কর শীতলতা, অন্যদিকে এক তীব্র কামনা। দীর্ঘক্ষণ সেই নিবিড় আলিঙ্গনের পর যখন তারা আলাদা হল, নীলের মনে হল তার নিজের শরীরের অনেকটা রক্ত যেন ঠান্ডা হয়ে গেছে। ইরা নীলের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো নীল? আমি যে শুধু তোমার জন্যেই আসি। নীল ইরার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কখনো না ইরা, তুমি আমার। কিন্তু তুমি রোজ রাতে কাকে চিঠি পাঠাও, আর কেনই বা এত রাতে আসো? ইরা হঠাৎ একটু শক্ত হয়ে গেল। সে নীলের বুক থেকে মাথা তুলে একটা অদ্ভুত হাসি হাসল। সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে নীল, খুব তাড়াতাড়ি। সেদিন রাতে ইরা চলে যাওয়ার পর নীল লক্ষ্য করল ইরা যে চিঠিটা আজ দিয়ে গেছে সেটা টেবিলের ওপর পড়ে আছে। চিঠিটা পোস্ট করার বাক্সে ফেলার জন্যে নীল সেটা হাতে নিল, কিন্তু হাতে নিতেই নীলের ভুরু কুঁচকে গেল। খামটা আজ অন্য দিনের চেয়ে বেশি ভারী, আর খামের পেছনটা একটু ভেজা ভেজা। ডাকঘরের ম্লান হলুদ আলোতে নীল খামটা উল্টে দেখল। খামের নিচে এক ফোঁটা গাঢ় লাল রঙের তরল জমাট বেঁধে আছে। রক্ত। হ্যাঁ, এটা স্পষ্টত রক্তের দাগ। নীলের হাত কেঁপে উঠল। সে খামটা নাকের কাছে নিয়ে গেল। সেই বুনো গোলাপের গন্ধের সাথে মিশে আছে একটা তীব্র কাঁচা রক্তের গন্ধ। একটা ভয়ঙ্কর সন্দেহ নীলের মাথায় ঘুরপাক খেতে লাগল। সে নিজেকে আর আটকে রাখতে পারল না। ডাকঘরের নিয়ম ভেঙে সে খামটা ছিঁড়ে ফেলল। ভেতরে কোনো কাগজ নেই, আছে একটা শুকনো কালো হয়ে যাওয়া বেলি ফুলের মালা, আর মালার সাথে পেঁচানো একটা সাদা রঙের পুরনো কাগজ। নীল কাগজটা খুলল। সেখানে লাল কালিতে, বা বলা ভালো রক্ত দিয়ে, একটা লাইন লেখা আছে,
প্রতিশোধের আর মাত্র একটা দিন বাকি নীল। তুমি কি ভুলে গেছো ওই খাদের কথা? নীলের বুকের রক্ত হিম হয়ে গেল। এই হাতের লেখা, এটা তো অন্য কারো নয়, এটা তো হুবহু নীলের নিজের হাতের লেখা। কিন্তু নীল তো এই চিঠি লেখেনি। হঠাৎ একটা দমকা হাওয়ায় ডাকঘরের জানালাটা সজোরে খুলে গেল। নীল জানালার দিকে তাকালো। জানালার কাঁচের ওপারে দাঁড়িয়ে আছে ইরা, কিন্তু তার সেই রূপসী চেহারা আর নেই। তার ফর্সা গলাটা অর্ধেক কাটা, যেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, আর তার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। সে কাঁচের ওপার থেকে একটা পৈশাচিক হাসি হাসছে। নীল আতঙ্কে পিছিয়ে গিয়ে ডাকঘরের বড় আয়নার দিকে তাকালো। সে দেখল আয়নায় তার নিজের গলার কাছেও ঠিক একই রকম একটা গভীর ক্ষতের দাগ ফুটে উঠছে। আয়নার সামনে দাঁড়িয়ে নীলের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তার নিজের গলার কাছে ফুটে ওঠা ওই গভীর ক্ষতের দাগটা ঠিক ইরার কাটা গলার মতোই। আয়নায় প্রতিফলিত নীলের মুখটা যেন তার নিজের নয়, কোনো এক অচেনা ভয়ঙ্কর মানুষের। আর ঠিক সেই মুহূর্তে জানালার বাইরের অন্ধকার থেকে ভেসে এলো ইরার সেই খিলখিল হাসি। কিন্তু এবার সেই হাসিতে কোনো মায়া নেই, আছে শুধু এক জমাট বাঁধা আক্রোশ। নীল এক ঝটকায় জানালার দিকে ঘুরল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু খোলা জানালা দিয়ে ঝোড়ো বাতাস আর বৃষ্টির ছাঁট ডাকঘরের ভেতরটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। টেবিলের ওপর পড়ে থাকা সেই রক্তমাখা চিঠিটা বাতাসে উড়তে উড়তে নীলের পায়ের কাছে এসে পড়ল। তুমি কি ভুলে গেছো ওই খাদের কথা? লাইনটা নীলের মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগল। কোন খাদ? নীল তো এই ধুমঘরে মাত্র কয়েক মাস আগে এসেছে। সে তো এর আগে কোনোদিন এই পাহাড়ে আসেনি। তাহলে ইরা কে? আর কেনই বা সে নীলকে এই চিঠিগুলো দিচ্ছে? ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ে গেল নীল। পরদিন সকালে ঝড় থেমেছে, কিন্তু পাহাড়ে একটা থমথমে কুয়াশা। নীল আর ডাকঘর খুলল না। সে সোজা চলল গ্রামের পুরনো লাইব্রেরি কাম রেকর্ড রুমের দিকে। গত কয়েক দশকের পুরনো খবরের কাগজ আর রেকর্ড ঘাঁটতে শুরু করল সে। সারা দিন কেটে গেল ধুলোমাখা ফাইলের স্তূপে। অবশেষে সন্ধ্যা নামার মুখে 50 বছর আগের একটা পুরনো খবরের কাগজের পাতায় নীলের চোখ আটকে গেল। ধুমগড় ডাকঘরের মর্মান্তিক পরিণতি, পোস্টমাস্টার ও তার প্রেমিকার মৃতদেহ উদ্ধার। নীল কাঁপতে থাকা হাতে খবরটা পড়তে শুরু করল। 1946 সাল। ধুমগড়ের তৎকালীন পোস্টমাস্টারের নাম ছিল অনিক। সে ভালোবেসেছিল গ্রামেরই এক সাধারণ মেয়ে ইরাকে। তারা বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অনিকের পরিবার মেনে নেয়নি। বাধ্য হয়ে তারা ঠিক করেছিল এক অমাবস্যার রাতে পালিয়ে যাবে। সেই রাতে অনিক ইরাকে ডাকঘরের পেছনের গভীর খাদের ধারে ডাকে, কিন্তু সে ইরাকে নিয়ে পালায়নি। উল্টে নিজের পরিবারের সম্মান বাঁচাতে আর ইরাকে অন্য কারো না হতে দেওয়ার জন্য সে ইরার গলা কেটে তাকে সেই গভীর খাদে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারপর অনুশোচনায় বা ভয়ে অনিক নিজেও সেই রাতে ডাকঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। খবরের পাশে সাদা কালো একটা ছবি ছাপা হয়েছে। ছবিটা দেখে নীলের চোখের সামনে দুনিয়াটা ঘুরতে শুরু করল। ছবিতে থাকা সেই 1946 সালের পোস্টমাস্টার অনেকের মুখ আর বর্তমানের নীলের মুখ একদম হুবহু এক, কোনো পার্থক্য নেই। নীল বুঝতে পারল কেন ইরা প্রথম দিন থেকেই তার এত চেনা মনে হচ্ছিল, কেন ইরার সেই বরফ শীতল চুম্বনে সে নিজের অতীতকে ভুলে এক অদ্ভুত নেশায় মেতে উঠেছিল। সে কোনো নতুন পোস্টমাস্টার নয়, সে হল সেই বিশ্বাসঘাতক অনিকের পুনর্জন্ম। আর ইরা কোনো মানুষ নয়, সে হল
সেই অতৃপ্ত আত্মা যে 50 বছর ধরে এই ধুমগড় পাহাড়ের অন্ধকারে অপেক্ষা করছিল শুধু তার কাপুরুষ খুনির ফিরে আসার জন্য। রাত তখন 11টা। নীল ডাকঘরে ফিরে এসেছে। তার সারা শরীর কাঁপছে। সে কি পালিয়ে যাবে? কিন্তু কোথায় পালাবে? অতীত থেকে কি কেউ কোনোদিন পালাতে পারে? রাত ঠিক 12টা বাজল। ডাকঘরের পুরনো দেওয়াল ঘড়িটা ঢং ঢং করে শব্দ করতে শুরু করল। দরজায় আজ কোনো কড়া নাড়ার শব্দ হলো না, বরং ভারী কাঠের দরজাটা নিজে থেকেই ক্যাচ করে খুলে গেল। সামনে দাঁড়িয়ে আছে ইরা, কিন্তু আজ আর তার পরনে সেই লাল শাল নেই। আজ সে পরে আছে সেই বিয়ের সাদা শাড়ি যা রক্তে ভিজে লাল হয়ে গেছে। তার গলায় থেকেও এখনো টপ টপ করে রক্ত ঝরছে। সে ধীরে ধীরে নীলের দিকে এগিয়ে এলো। নীল আতঙ্কে পিছিয়ে গিয়ে ডাকঘরের দেওয়ালের সাথে মিশে গেল। আমাকে ক্ষমা করে দাও ইরা, আমি কিচ্ছু জানতাম না। আমি এই জন্মের নীল, আমি অনেক নই। নীল আর্তনাদ করে উঠল। ইরা হাসল, সেই হিমশীতল হাসি। সে নীলের একেবারে কাছে এসে দাঁড়াল। তার ঠান্ডা দুটো হাত দিয়ে নীলের মুখটা চেপে ধরল। পুনর্জন্ম মানুষকে শরীর বদলাতে সাহায্য করে নীল, কিন্তু আত্মা তো একটাই থাকে। 50টা বছর আমি ওই অন্ধকার খাদে তোমার অপেক্ষায় পড়েছিলাম। রোজ রাতে একটা করে চিঠি লিখেছি আমার রক্ত দিয়ে। তুমি কি ভেবেছিলে আমাকে ওই চুম্বনের উষ্ণতা দিয়ে তুমি তোমার পাপ ধুয়ে ফেলতে পারবে? ইরা তার তীক্ষ্ণ বরফের মতো ঠান্ডা ঠোঁটটা নীলের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আজ আমাদের পালিয়ে যাওয়ার কথা ছিল না, চলো। হঠাৎ ইরা প্রচণ্ড জোরে নীলের হাত ধরে হ্যাচকা টান দিল। নীলের মনে হলো তার হাতের হাড়গুলো যেন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। ইরা তাকে টেনে নিয়ে চলল ডাকঘরের পেছনের সেই অন্ধকার খাদের দিকে। নীল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। খাদের ধারে এসে ইরা দাঁড়াল। নিচে ঘুটঘুটে অন্ধকার। ইরা নীলের দিকে ফিরে শেষবারের মতো সেই মায়াবী চোখে তাকালো। তুমি বলেছিলে না আমাকে কখনো ছেড়ে যাবে না। আজ থেকে আমরা একসাথেই থাকব, ওই অনন্ত অন্ধকারে। কথাটা বলেই ইরা নীলকে জড়িয়ে ধরে সেই অতল খাদের দিকে ঝাঁপ দিল। নীল কিছু বলল না, শুধু তাকিয়েছিল তার চোখের দিকে। হয়তো নীল এখন অনেক কিছু উপলব্ধি করতে পেরেছে। পরদিন সকালে ধুমগড় পুলিশ ডাকঘরে এলো। তারা নীলের কোনো খোঁজ পেল না। শুধু ডাকঘরের টেবিলের ওপর একটা পুরনো হলুদ হয়ে যাওয়া বিয়ের কার্ড পড়েছিল। কার্ডে লেখা, অনেক ও ইরার বিবাহে আপনারা আমন্ত্রিত। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটল কয়েক মাস পর। শহরে নতুন একজন পোস্টমাস্টার বদলি হয়ে এসেছে। আমাবস্যার রাত, বাইরে মুষলধারে বৃষ্টি। রাত 12টার সময় ডাকঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। নতুন পোস্টমাস্টার দরজা খুলতেই দেখল বাইরে এক তরুণ দাঁড়িয়ে আছে। তার ফর্সা গলাটা অর্ধেক কাটা। তার পরনে 50 বছর আগের পুরনো একটা স্যুট। তরুণটি তার হাত থেকে একটা রক্তমাখা খাপ এগিয়ে দিয়ে বলল, এই চিঠিটা একটু পোস্ট করতে হবে, খুব জরুরি। তরুণটি আর কেউ নয়, সে হলো নীল। প্রেম আর প্রতিশোধ দুটোই খুব আদিম প্রবৃত্তি। আমরা বলি ভালোবাসা কখনো মরে না, কিন্তু আমরা ভুলে যাই বিশ্বাসঘাতকতাও কখনো মরে না। অনেক হয়তো ভেবেছিল মৃত্যুর সাথে সাথে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, কিন্তু সে জানত না কিছু ঋণ এমন হয় যা জন্ম জন্মান্তর ধরে শোধ করতে হয়। ইরা শুধু তার প্রতিশোধই নেয়নি, সে নীলকে তার নিজের মতোই এক অতৃপ্ত আত্মায় পরিণত করেছে। যে নীল একদিন ইরাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছিল, আজ সে নিজেই সেই অভিশপ্ত ডাকঘরের এক বন্দী। মৃত্যুর পরেও সে চিঠি বয়ে বেড়াচ্ছে, হয়তো নতুন কোনো বিশ্বাসঘাতকের অপেক্ষায়, হয়তো তারা অন্যভাবে নিজেদেরকে সাজিয়ে নিয়েছে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়,
অতীতের কোনো ছায়াকে মাটি চাপা দিলেও তার ছায়া আমাদের বর্তমানকে ঠিকই খুঁজে বের করে। কেমন লাগলো আজকের গল্প মরণোত্তর চিঠি? নীলের এই পরিণতি কি তার পাপের উপযুক্ত শাস্তি, নাকি নিয়তির এক নিষ্ঠুর পরিহাস? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানান। লস্ট টেইলসের এই রোমাঞ্চকর সফর যদি আপনাদের রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের সেই বন্ধুদের সাথে যারা এমন হাড় হিম করা গল্প ভালোবাসেন। আগামীতে আরও এমন ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আলোটা এবার জ্বেলে নিন, কারণ আপনার ঘরের জানালার ওপারেও হয়তো কেউ দাঁড়িয়ে থাকতে পারে। দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি। বৃষ্টির শব্দে ভিজে যায় রাত, কেউ ডাকছে ধীরে দরজার ওপার থেকে। তুমি কি শুনতে পাচ্ছ? লস্ট টেলস। কুয়াশার শহর হারিয়ে যাওয়া পর, ঝিঝিরাকে নিঃশব্দ রাত্রির মতো। দরজায় কড়া নাড়ে অচেনা কেউ, চোখে তার অদ্ভুত গভীর ঢেউ। তুমি এলে শুধু রাতের শেষে, দিনের আলোয় হারিয়ে যেও কেন? তোমার ছোঁয়ায় বরফের শীত, তবু কেন জ্বলে মন? তুমি কি সত্যি মানুষ ছিলে, নাকি কোনো হারানো ছায়া? তোমার ঠোঁটে জমাট শীতলতা, তবু কেন ভালোবাসা? প্লেসে আগুন জ্বলে ধীরে, তুমি বসে থাকো আমারই নীড়ে। তোমার চোখে হারিয়ে যায় কোনো এক অতল গভীরতায়। ছোঁয়ার মাঝে শীতল ভয়, চুম্বনে লুকানো অজানা ক্ষয়। প্রতিটা রাতে তুমি কাছে, দিনের বেলা হারিয়ে যাচ্ছ। রক্ত মাখা সেই খাম খুলে দেখি লেখা আমারই হাতে। ভুলে গেছো সেই খাত, কেন কাঁপে মন এই কথাতে? আমি কি শুধু আজকের, আমি নাকি অতীতের কোনো নাম? ভালোবাসার আড়ালে লুকিয়ে প্রতিশোধের অন্ধকার থাম। তুমি তো শুধু প্রেমিকা নাও, তুমি আমার শেষ বিচার। তোমার চোখে জমাট রাত, আমার ভিতর মৃত অহংকার। চলো এবার
অপেক্ষায় ভালো মরণোত্তর ভালোবাসায় আবার ফিরে আসবো।